আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী মালয়েশিয়া ভাই ও বোনেরা আমার, আজ বহুদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে দুই চারটি কথা শেয়ার করার জন্য। আজ মহান বিজয় মাস, 16 ডিসেম্বর মাস। তাই আমি বিজয় মাসের সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমেই আমি স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে যে বিজয় আমরা অর্জিত করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন মালয়েশিয়া গত মাস থেকে মালয়েশিয়া সরকার আমরা যে প্রবাসী শ্রমিকরা এখানে অবস্থান করছি সে অবৈধ শ্রমিকদের রিক্লেমেশন নামে একটি প্রোগ্রাম চালু করেছে এবং সেই রিক্লেমেশন প্রোগ্রাম অলরেডি অনলাইনে কাজ চলছে। তো এই সুযোগে আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং যারা বৈধ হবেন না, দেশে যাওয়ার ইচ্ছা, তারা দেশে চলে যেতে পারবেন। এই প্রথম মালয়েশিয়া সরকার 2টি সুযোগ একসাথে দিয়েছে, যাওয়া এবং টাকা। তাই আমি প্রবাসী শ্রমিক ভাইদের পক্ষে থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে বর্তমান সরকারকে, মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগটুকু দেওয়ার জন্য। আমরা আজ এই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমি আমাদের কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা জানেন যে বিগত দিনে যে আমাদের মাননীয় হাইকমিশনার ছিলেন উনি গত 30 তারিখে রিটায়ারমেন্টে যান এবং নতুন হাইকমিশনার স্যার আলম স্যার, যিনি গত 1997 সনে মালয়েশিয়া 5 সেক্রেটারি ছিলেন, উনি একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি এবং ওনার এখান থেকে বিভিন্ন দেশে উনি রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওনাকে এই জনবহুল দেশে, যে দেশে আমরা 10 লক্ষ 8 লক্ষ শ্রমিকের মতো বাস করি, এই দেশে ওনাকে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ওনাকে আমি জাতীয় শ্রমিক পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি উনি বিগত দিনে আমরা মাননীয় হাইকমিশনের 6 বছর ছিলেন। এই 6 বছর আপনারা জানেন আমরা প্রবাসী এবং কমিউনিটি নেতা যারা বা কর্মীরা আছি তাদেরকে তেমন কোনো মূল্যায়ন করে নাই বা তেমন কোনো আমাদেরকে বা আমাদের কমিউনিটি নেতাদেরকে উনি কোনো কাজে কোনো মিটিংয়ে বা বিগত দিনে দেখছি আমরা যে কোনো মিটিং হোক, যে কোনো একটা বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক বা একটা প্রোগ্রাম হোক, কমিউনিটি নেতার সাথে পরামর্শ করেছেন, তো উনি তা করেন নাই। তো আশা করি বর্তমান হাইকমিশনার স্যার উনি আমাদেরকে তা থেকে বঞ্চিত করবেন না। তো আমি যে কথাটা বলতে চাইছি যে আজকে এই যে রিক্লেমেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামে যদি আমার শ্রমিক বাইরে এই দেশেও বৈধ হইতে চাই, 1 নম্বর তাদের দরকার কি? পাসপোর্ট। আপনারা জানেন এই পাসপোর্ট পেতে এখন অনেক হয়রানি হচ্ছেন। কোনো একটা পাসপোর্ট পেতে 3 মাস সময় লাগে, 2.5 মাস সময় লাগে এবং বর্তমানে সিস্টেম করেছে হাইকমিশনার পক্ষ থেকে অনলাইন সিস্টেম বা কুরিয়ার সার্ভিসে পোস্ট রাজুতে, তাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমার মনে হয় জিনিসটা একটু পরিবর্তন করা দরকার। কারণ আমরা দেখতেছি যে অনেকেই আমার আজকে 1 সপ্তাহ ধরে 2 সপ্তাহ ধরে ফোন করতেছে, লিডার আমরা 2 তারিখ পোস্ট করছি, 1 তারিখ পোস্ট করছি, 30 তারিখ পোস্ট করছি, আজকে 1 মাস 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের পাসপোর্ট জমা হয় নাই। তো এখন যদি আপনার একটা পাসপোর্ট জমা হইতে যদি 1-1.5 মাস লাগা যায়, এরপর বাংলাদেশে প্রিন্ট হয়ে আসতে ডেলিভারিতে আরও লাগবে 1-2 মাস, তো 3 মাস যদি এখনও লাগে, 3-4 মাস 3.5 মাস যদি এখন লাগে, তাহলে আমার এই শ্রমিক ভাইয়েরা এই বৈধতা থেকে বঞ্চিত হবেন। তাই আমি মাননীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শ্রমিক বান্ধব নেত্রী, যিনি প্রবাসীদেরকে সুনাসেনা হিসেবে আখ্যায়িত করেন এবং
উনি সর্বদা শ্রমিকের খেয়াল রাখেন, অসহায় মানুষের খেয়াল রাখেন। জাতিপিতা যেমন শ্রমিকদের এবং অসহায় গরিবদের প্রতি খেয়াল রাখতেন, ওনার ইচ্ছে ছিল তাদেরকে ক্ষুধামুক্ত করা। সেই নীতিতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ দেশ পরিচালনা করছেন এবং ওনার এই অভিজ্ঞতা থেকে, ওনার এই পরিচালনা থেকে আজকে আমরা বাংলাদেশ সমস্ত বিশ্বে প্রশংসিত। তো তাই আমি মাননীয় হাইকমিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, হয়তো আমরা যখন এই ডিক্লারটা আমরা পেলাম এর এক সপ্তাহ পরে আমি হাইকমিশন কর্মকর্তাদেরকে ওনাদেরকে জানিয়েছি, লিখিতভাবে ওনাদের হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওনার সাথে আলাপ করেছি যে আমাদের পাসপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন এবং জমা নেওয়ার চেষ্টা করেন। ওনারা বলছে যে আমরা ঢাকাতে জানিয়েছি, আমরা ঢাকাতে ইনফরমেশন অলরেডি আমরা ঢাকাতে নোট দিয়েছি। এর কিছুদিন আগে আপনারা জানেন, গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমাদের মালয়েশিয়া আহ্বায়ক জনাব রেজাউল করিম ঢাকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা দরখাস্ত পেশ করেছেন যাতে প্রবাসী শ্রমিক ভাইদের পাসপোর্টগুলো অতি তাড়াতাড়ি প্রিন্ট করা হয়, অতি তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া হয়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের এই প্রবাসী শ্রমিক ভাইরা বর্তমানে আপনারা জানেন এই দেশে এখন অবৈধ লোকগুলোই বৈধ হবে। তো একটা অবৈধ লোক একটা পাসপোর্ট ডেলিভারি নিতে, আনতে, জমা দিতে তার অনেক ঝামেলা আছে, যেগুলো আপনারা সবাই জানেন, তা বলার দরকার নাই। রাস্তাঘাটে অনেক সমস্যা আছে, এগুলো যারা মালয়েশিয়া আছেন তারা আপনারা জানেন। তা আমি অনুরোধ করবো আপনারা দয়া করে এই পাসপোর্টগুলো আপাতত বাই পোস্টের মাধ্যমে না নিয়ে যদি আপনারা সরাসরি কারোর মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে বা আমাদের মাধ্যমে যেমনি হোক আপনারা অতি দ্রুত জমাটা নিয়ে নেন, তাহলে হয়তো ভালো হবে। রিইস্যু পাসপোর্টের লোক আসা দরকার নাই, পাসপোর্ট ফটোকপি জমা দেবে, আপনারা অনলাইন চেক করবেন তার রেকর্ড আছে কিনা, সত্যি সে বাংলাদেশি কিনা, তাহলে তাকে আপনারা রিইস্যু পাসপোর্ট ইস্যু করতে পারেন। এখন যারা করতেছেন আপনারা অনলাইনে যারা বা আমরা পোস্টাজের মাধ্যমে যারা আমরা বাড়াইতেছি, যেগুলো আপনারা করতেছেন, এইভাবে যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় তাহলে আমার শ্রমিক ভাইদের পাসপোর্টগুলো অতি দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। আর ডেলিভারি ব্যাপারটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিগত দিনে লকডাউনের সময় আমাদের কমিউনিটির মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে আমাদের শ্রমিক ভাইদেরকে যেভাবে খাদ্য দ্রব্য আমরা পৌঁছে দিয়েছি ডোর টু ডোর, সেই ডোর টু ডোর দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন দয়া করে পাসপোর্টগুলা, যাতে আমরা প্রয়োজনে আমাদের কমিউনিটিকে আমরা হেল্প করব। আপনারা যদি আমরা সাহায্য চান, আমরা বিনা পরিশ্রমে, বিনা পয়সায় এবং ওয়েলফেয়ার হিসাবে আপনাদের পাশে সবসময় কাজ করে আসছি। বিগত সামনের দিনও আমরা সেই কাজ করতে চাই আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের স্বার্থে। তাই আমরা অনেকেরই পাসপোর্ট হয়ে গেছে, তারা অবৈধ বই নিতে আসতে পারতেছে না। এখন হয়তো যদিও মালয়েশিয়া বা সমস্ত বিশ্বে করোনার কারণে কিছু বাধ্যবাধকতা আছে, স্বাস্থ্যবিধি মেনে, সরকার আইন মেনে আমাদের চলতে হয়, আপনাদের চলতে হয়। সেই হিসাবে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। অ্যাপয়েন্টমেন্ট দেখা গেলো যে আপনার দৈনিক কোটা আছে 500 লোকের, 200 লোকের, কিন্তু দৈনিক পাসপোর্ট যদি এভাবে আপনারা ডেলিভারি দেন তাহলে মনে হয় 6 মাসও ডেলিভারি দেওয়া, 1 বছর ডেলিভারি দেওয়া শেষ করতে পারবেন না। তাই দয়া করিয়া যেগুলো পাসপোর্ট আসে পড়ছে আপনাদের হাতে আছে, এইগুলাকে যে কোনো উপায়ে দ্রুত আপনারা যাতে আমার শ্রমিক ভাইদের হাতে পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করেন, দূর টু দূরের ব্যবস্থা করেন, প্রয়োজনে ডাকযোগের ব্যবস্থা করেন, অথবা আমাদের মাধ্যমে আপনারা যদি কোনো হেল্প চান, আমরা আপনাদেরকে যে কোনো হেল্প করতে রাজি আছি। আপনারা যদি বলেন যে যান, আমরা লেটার দিলাম, আপনি জোহর বাড়িতে 500 বই দিয়ে আসেন, 100 বই দিয়ে আসেন, আমি কথা দিলাম ঘরে ঘরে প্রতিটা বই দিয়ে আসবো, যা যা হাতে হাতে প্রতিটা বই দিয়ে আসবো, যেভাবে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে আসছি প্রত্যেকটা ঘরে ঘরে, এবং দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি যে এই লোকটা এই তা রিসিভ করছে। আমরাও পাসপোর্ট দেওয়ার সময় কথা দিলাম ওই লোকটা সহকারে, ছবি সহকারে আপনাদেরকে দিয়ে দেবো, এই লোকের হাতে বই পৌঁছে দিলাম। শুধু একমাত্র এই ক্লেবেশন, এই যে বৈধতার সুযোগটা দেওয়ার জন্য আপাতত আপনারা এই ব্যবস্থা করা যায় কিনা দয়া করে আপনারা দেখবেন, যাতে আমরা এই বইগুলা, অনেক লোক যাইতে পারে না, যা লকডাউনের বাধ্যকতা আছে বা অনেকে অবৈধ আছে, তার যাইতে সমস্যা হয়, সেই জন্য আপনারা দয়া করে এই জিনিসটা আপনারা ভেবে দেখবেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রায় আমাকে ফোন করে আমাদের শ্রমিক ভাইরা জানেন, এখনও অনেক শ্রমিক ভাইরা আছে যারা ফেসবুক কী জিনিস বুঝে না, যারা হোয়াটসঅ্যাপ কী জিনিস বুঝে না, যারা অনলাইন কী জিনিস বুঝে না। তো এরা যখন একটা ডাকযোগে একটা আমাদের পাসপোর্ট ইস্যু করার জন্য ডকুমেন্টগুলো বাই পোস্টে পাঠাই, পরবর্তীতে তারা বুঝে না কীভাবে দেখতে হয়, একটা লোকের সাহায্য দিতে হয়। এখন যারা হেল্প করতেছে তারা তো হেল্পটা মাগনা করে না, তারাও তো হেল্প করতে গেলে কিছু একটা তারা একটা ইন্টারেস্ট
বা তাদের একটা কমিশন তারা দাবি করে, আর এটা তাদের করাটা অযৌক্তিক না। তো সেই হিসাবে এরা বুঝে না, যখন আপনারা একটা কাউন্টার দেখবেন যে অনেকে আছে 2 মাস 3 মাস হয়ে গেছে, তারা বুঝতেছে না, তারা গেলে হাইকমিশনে যাবে, ভাই আমি 2 মাস আগে দিয়েছিলাম কী অবস্থা দেখেন তো, তারা চেক করে দেবে। এইটা দয়া করে একটা ব্যবস্থা করবেন যে হ্যাঁ তারা যাওয়ার সঙ্গে সঙ্গে চেক করে দেবে। অনেক সময় আছে অনেকে যায় হাইকমিশনে, যাওয়ার পর তাদেরকে আপনাদের স্টাফরা তাদের সে দুর্ব্যবহার করে, হ্যাঁ তাদেরকে সেইভাবে করে না। সেই জন্য দয়া করে এই একটা ব্যবস্থা করবেন। এবং অনেক আমার শ্রমিক ভাইরা আছেন যারা মনে করেন যে এরা পাসপোর্ট করছে, কোনো এক সময় করেছিল, কিন্তু সেই পাসপোর্ট উঠাই নাই বা পাসপোর্ট নেই নাই, বা পাসপোর্ট কোনো দালালের কাছে দিয়ে দিছিল, কোনো এজেন্টের কাছে দিছিল ভিসা করার জন্য, সেই পাসপোর্ট হারিয়ে গেছে, যার ফলে সে একটা ফটোকপি রাখে নাই। এখন তার শুধু পাসপোর্ট নাম্বারটা মনে আছে। এখন এই পাসপোর্ট নাম্বারটা দিয়ে যাতে সে পাসপোর্টটা আবার ফটোকপি প্রিন্ট করতে পারে এবং সে বই জমা দিতে পারে, সেটা আমি আজকে হয়তো এই ব্যাপারে আমাদের ফার্স্ট সেক্রেটারি মুশিউর স্যারের সাথে কথা বলছিলাম। উনি আমাকে বলছে যে পুলিশ রিপোর্ট করে ওই এমবিসি যাওয়ার জন্য গেলে ওনারা প্রিন্ট করে দেবে। তাই আমি বলছি ওনাকে অনুরোধ করছি যে দেখেন আমার একটা লোক অবৈধ লোক, তারা অবৈধ থেকে বৈধ হবে, তো তারা তো পুলিশ রিপোর্ট করতে গেলে একটা ঝামেলা, হ্যাঁ ঝামেলা, সেইটা আপনারা বিবেচনা করে দেখেন পুলিশ রিপোর্ট ছাড়া তারা পাসপোর্ট নাম্বারটা দেবে এবং তাদেরকে আপনারা প্রিন্ট করে দেবেন, তাহলে তারা সহজে বইটা বানাতে পারবে। আর দ্বিতীয়ত অনেকে আছে পাসপোর্ট নাম্বারও জানে না, অথচ বই হয়েছে, বই করে রাখছে, তাদেরকে যে পুরানো পাসপোর্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আপনারা কোনো একটা ব্যবস্থা করতে পারবেন কিনা দয়া করে দেখবেন। কারণ আমরা দেশের এখনও অনেক লোকই আছে যারা এখনও কিছু বুঝে না, হ্যাঁ এখনও কিছু বুঝে না, ফেসবুক না বা ফেসবুক ইউজ করে না, বা তাদের ডিজিটাল হ্যান্ডফোন নাই, তারা নর্মাল হ্যান্ডফোন ব্যবহার করে, যার ফলে তারা এগুলা এখনও অনেকেই আছেন যারা বুঝে না। যে তাদের জন্য আমরা সবসময় সর্বদাই আমার কাছে অনেকেই ফোন করেন যে ভাই আমরা তো জিনিসটা জমা দিচ্ছি 2 মাস আগে 3 মাস আগে, এখন পাইতেছি না, আমি আবার এগুলো এমবিসির মাধ্যমে এগুলো নেই। কেউ কাছে গেলে অনেকে বিরক্ত হয়, অনেকে বিরক্ত হয় যখন আমি এগুলো নিয়ে যাই অনেকের কাছে, ভাই এগুলো তো চেক করে দেন তো, তারা অনেকে বিরক্ত হয়, বিরক্ত অনেক কথা বলে, এই কথা বললেও কিছু বলি না, তো মনে করি যে আমি তাদের সাথে রাগারাগি করি, তো আমার শ্রমিক ভাইয়েরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। যাক সমস্যা নেই, তারা বলুক, আমি তবু আমার শ্রমিকদের স্বার্থে আমি এগুলা তাদের কথা শুনেও তাদের কাছে আবার রিকোয়েস্ট করে এগুলো নিয়ে আসি। তা আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটা দেখবেন, যাতে এইবার যে সুযোগটা সরকার দিয়েছে আমার একটা শ্রমিক ভাই যাতে ফাস্টফুডের কারণে এই রেট থেকে বঞ্চিত না হয়। পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব দয়া করে আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন, পাসপোর্টটা যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব দয়া করে আমরা ব্যবস্থা, অবশ্যই আপনারা সেটা করতেছেন, আপনারা এই ব্যাপারে আপনারা অবশ্যই আপনাদের জানা আছে বা আপনারা সেই চেষ্টা করছেন জানি। এরপরেও আমাদের দায়িত্ব আছে এগুলো বলা, যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের কাছে অনেকেই অনেক ধরনের কমপ্লেন করে, অনেক ধরনের আশা করে, সেই হিসাবে আমরা আপনাদের কাছে যাই। সেই যাওয়াটা আমাদের কোনো অপরাধ না, আপনারা যাই, শুধু আপনারা দেখবেন আমরা যে আপনাদের কাছে যাচ্ছি সেটা কি ন্যায়ের সঙ্গে যাচ্ছি কিনা বা ন্যায়ের সঙ্গে তো কোনো দাবি কিনা। যদি ন্যায়ের সঙ্গে দাবি হয় তাহলে অবশ্যই আপনারা আমারটা মেনে নেবেন, আর অন্যায় কোনো দাবি হলে আমারটা মেনে নেবেন না। আর আমরা যাকে এই সেবাটা কি বিনা পয়সার বিনিময়ে দিচ্ছি না কি বিনা পয়সা দিচ্ছি সেটা আপনারা তদন্ত করবেন। যদি মনে করেন হ্যাঁ ঠিক শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল বা শ্রমিক লীগ বিনা পয়সা তাদেরকে সহায়তা দিচ্ছে, বিনা পয়সাতে শ্রম দিচ্ছে, তাইলে আপনারা আমাদেরকে সহায়তা করবেন না কেন? আমরা তো প্রবাসী রাজনীতি করি তাদের জন্যই, প্রবাসী রাজনীতি করি শ্রমিকের স্বার্থে। আপনারা এখানে দূতাবাসে যারা আছেন তারা শ্রমিকের স্বার্থে আছেন, শ্রমিকের জন্য আছেন। একটা লোক মারা গেল, হ্যাঁ তার জন্য একটা ডেড বডি পাঠাতে গেলে আপনাদের দরকার হয়, তাই আপনাদের কাছে গিয়ার জন্য সেবার আমরা পাই, আমরা আপনার কাছে পাই না তা বলতেছি না, হ্যাঁ আপনারা যথেষ্ট আমাদেরকে হেল্প করতেছেন, কিন্তু জিনিসটা আরও করতে হবে। যেমন জেলের লোকগুলা, অনেক লোক আছে যার 3 মাস 6 মাস সাজা হয়েছে, 3 মাস সাজা হওয়ার পরে দেখা গেল কি সে বেবাস, অর্থাৎ ওটা সাজা শেষ হওয়ার পরে তাকে ক্যাম্পে পাঠানো দেওয়া হয়, তার টিকিটের অপেক্ষা বা টেবল পাশে অপেক্ষা, যাদের পাসপোর্ট নাই তাদেরকে এমবিসি থেকে টেবল পাশে আনতে হয়, সেটা অপেক্ষায় এই টেবল পাশে অপেক্ষায় মাসের মাস চলে যাচ্ছে, 6 মাস 8 মাস 1 বছর চলে যাচ্ছে, কিন্তু তার একটা খবর নেওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর। আমাদের তাদের আত্মীয় স্বজনরা জানে না কোন ক্যাম্পে আছে, বা ক্যাম্পে গেলেও বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমরা এমবিসির মাধ্যমে এটা আমরা নিতে চাই। কিন্তু আপনাদের কাছে গেলে বা আপনাদের স্টাফে গেলে সেই তাদের ঠিকমতো আমরা ইয়াটা পাই না। তাই আপনাদের দয়া করে আমরা বলবেন যে
লেবার উইংয়ে একটা লোক থাকবে শুধু জেলের লোকের জন্য এবং যারা জেলের খোঁজখবর দেওয়ার জন্য, আর কিছু না। আপনারা শুধু খবরটা দিবেন এই লোকটা কি জেল শেষ হয়েছে, এই লোকটা কি আবার টিকিট দেওয়ার সময় হয়েছে কিনা, এই লোকটা কি আপনার এই টেবিল পাস এমবিসিতে গেছে কিনা, এই জিনিসটা দিলে আমরা যথেষ্ট। এছাড়া যদি আমরা এমবিসির মাধ্যমে যদি আমরা টিকিট দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা অনেকটা বাঁচা যাই। আর এখানে কিছু লোক আছে, একটা চক্রান্ত আছে, একটা দালাল চক্র আছে যারা সবসময় সুযোগের সদ্ব্যবহার করে। আর এবার যারা জেলে আছে এর চেয়ে অসহায়তার নাই, এখানে অনেকে অনেক ফায়দা লাভ করে। জেলে লোকের সাথে আতাত করিয়া যে টিকিট লাগে 1500 সেই টিকিট না 3000, যে টিকিট লাগে 1000 সেটা নিয়ে 2000, যেটা লাগে 2000 সেটা 4000। এইভাবে অনেকে একটা চক্রান্ত করতেছে। হ্যাঁ, তারা ক্যাম্পে গেলে অনেক ক্যাম্পে বলে যে ইমিকে সে যোগাযোগ করেন, অর্থাৎ তারা একটা লিঙ্ক করছে। তো আপনারা সেই লিঙ্কটা খুঁজে বের করবেন। কেন জেলের লোকদের সাথে এই ধরনের কাজ হবে? কেন এই ধরনের কাজ করবে? জেলের লোকের মতো অসহায় আছে? যারা জেলে আছে তাদের মতো অসহায় আছে নাকি? তারা বাড়ির থেকে কত কষ্ট করে টাকা বাড়ির থেকে আনে, 3000 2000 টাকা আনতে অনেক কষ্ট হয়। একটা লোক 1 বছর জেল হাঁটার পরে বাড়ির থেকে আবার টিকিট টাকা আনতে হয়। এরপরে আবার দালালির মাধ্যমে দিতে গেলে বা নিধি দিতে গেলে 500 টাকার টিকিট লাগে 1000, 1000 টিকিট লাগে 2000, 2000 টিকিট 3000। এইগুলা আপনারা, আমার বিশেষ অনুরোধ আপনাদের মাননীয় হাইকমিশনার স্যার, আপনাদের যা আসছেন দয়া করে আপনারা একটা ব্যবস্থা করবেন যাতে জেলের লোকগুলা টিকিটগুলো আমরাই দেবো। আপনাদের সরকারিভাবে টিকিট দেওয়া লাগবে না। শুধু আপনারা আমাদেরকে এই সহায়তা করবেন যে টিকিটে দেওয়ার সময় হয়েছে আপনার ক্যাম্পে বলবেন যে আমরা এই লোকের টিকিট আমরা দিচ্ছি, আপনাদের মাধ্যমে দেন, টাকা আমরা দেবো। আপনারা ক্যাম্পে যোগাযোগ করবেন, আমার এই ক্যাম্পে কজন লোক আছে, 2জন লোক, তাদের টিকিট আমরা দিচ্ছি, আমরা টাকা আপনাদের জমা দেবো, টাকা আপনাদের মাধ্যমে ক্যাম্পে বসে দিবেন। তাহলে জিনিসটা একটু ভালো হয়, সুবিধা হয়। তাড়াতাড়ি আপনারা যখন একটা দায়িত্ব নিয়ে কাজ করেন তখন এটা গুরুত্ব বাড়ে, তখন প্রশাসনের গুরুত্ব দেয়। আর আমাদেরকে কিন্তু সেই গুরুত্ব দেয় না। সেই জন্য আপনারা দয়া করে আমার এই জেলের লোকগুলা যাতে অতি তাড়াতাড়ি আমরা আপনাদের কাছ থেকে একটা রেজাল্ট পাইতে পারি, এবং আপনাদের কাছ থেকে আমরা একটা বুড়ি নাম্বার দিলে, একটা ক্যাম্পের দিলে যাতে খুঁজটা আমরা পেতে পারি। আমার কাছে ওখানেও 7-8টা লোক আছে যাদের কোনো নেই, কিন্তু আমি দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আপনারা যদি আমার সহায়তা না করেন, আমি তো সহায়তা করার সুযোগ নাই। আমি তো ক্যাম্পে যাওয়ার অধিকার নাই, ক্যাম্পে গিয়ে তো বলার মতো আমার সেই পারমিশন নাই। ক্যাম্পের থেকে আপনারা খোঁজ করে নিতে পারবেন হাইকমিশন পক্ষ থেকে যে আমার এই লোকটা এত নাম্বার লোক, এত বুড়ি, এটা কী হয়েছে, সাজা শেষ হয়েছে কিনা, বা তার টেবিল ফার্স্ট তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করছো কিনা, এগুলো আপনারা পারবেন সহজে। তো দয়া করে এগুলো আপনারা সেবা দিচ্ছেন না তা কিন্তু বলতেছে, সেবা দিচ্ছেন, আপনারা যথেষ্ট সেবা দিচ্ছেন। লেবাংয়ে আমাদের বর্তমান যে হেদায়েত স্যার আছে, জুয়েল স্যার আছে, আপনাদেরকে সবসময় আমরা যোগাযোগ করি, যতটুকু সম্ভব আপনারা আমাদের সাহায্য করতেছেন, হেল্প করতেছেন। আপনাদের সাহায্যেই আমি তাদেরকে হেল্প করতে পারতেছি। এবং আমাদের মুশিউর স্যার, উনিও আমাদেরকে হেল্প করে। কিন্তু এখন বর্তমানে হেল্পটা এনাফ না, আরও এই হেল্পটা বাড়াতে হবে, সেই সুযোগটা আরও বাড়াতে হবে। এই জন্য যদি আপনাদের আজকে কেন পাসপোর্টটা 1 মাস বা 1.5 মাস পরে আপনারা এখন পর্যন্ত ইস্যু করতে পারেন না, জমা দিতে পারেন না, হয়তো আপনাদের জনশক্তি কম আছে। যদি জনশক্তি কম থাকে তো সরকারের কাছ থেকে আবেদন করেন, লোক সংখ্যা বাড়ান। হ্যাঁ, বাড়াইয়া আমাদের শ্রমিক ভাইদেরকে যদি আপনারা আজকে, তারা হলো রিমিটেড যোদ্ধা, যে একটা লোক বৈধ হবে সে তার রিমিটেড গতি বেড়ে যাবে। হ্যাঁ, আমার দেশের আয় হবে, আমার দেশের লোকটা এখানে ফ্রিভাবে চলাফেরা করতে হবে, 2টা পয়সা ভালো ইনকাম করতে পারবে। সেই জন্য আপনারা দয়া করে আমাদের এটাই আপনাদের কাছে বেশি অনুরোধ, আপনারা এই জিনিসটা আপনারা দয়া করে আমাদের এই শ্রমিকবাদী এই মুহূর্তে ফাস্টফুডগুলো যত তাড়াতাড়ি জমা নেওয়া যায়, যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায়, এটা সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন। আপনারা যারা আমার এই ফেসবুকটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকবাদ জানাই। এবং আমার এই আজকের যে লাইভটা আপনারা বেশি শেয়ার করবেন, যাতে আমাদের এই খবরটা মাননীয় হাইকমিশনে পৌঁছে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে। আপনারা সবাই এটা বেশি শেয়ার করবেন, এবং আপনাদের যে সুবিধা অসুবিধা হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হাইকমিশনের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, এই যে রিক্যালিব্রেশনের যে প্রোগ্রাম, আপনি ইতিমধ্যে জানেন হাইকমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক সতর্কবাণী দেওয়া হয়েছে, অনেক নোটিশ দিতেছে। এবং প্রতিনিয়ত হাইকমিশনের হোয়াটসঅ্যাপে এই পেজে যাবেন, আপনারা প্রতিনিয়ত দেখবেন হাইকমিশনের পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবাণী দেওয়া হচ্ছে যে এইবারের রিক্যালিব্রেশনটা যারা করবেন প্রত্যেকে মনে রাখবেন, এবার কোনো এজেন্ট নাই, কোনো এজেন্টের মাধ্যমে কোনো কিছু হবে না, সম্পূর্ণ সরকারিভাবে হবে। তাই 3টা সংস্থা আছে, আপনারা জানেন, জেটিকে নামে একটা সংস্থা এবং কেডিএন ইমিগ্রেশন।
আর কোনো এর ভিতরে কোনো বাড়ির কোনো এজেন্ট নাই। তো আপনারা চেষ্টা করবেন যার যার বসের আন্ডারে পারমিটটা করতে, যে যে বসের আন্ডারে কাজ করেন সেই বসের আন্ডারে পারমিটটা করার চেষ্টা করবেন। এবং যদি আপনারা ভালো কোনো মালিক খুঁজে না পান তাহলে হাই কমিশন নাম্বার দেওয়া আছে, বলছে কিন্তু আপনারা যোগাযোগ করতেন, প্রয়োজনে ওনারা আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, প্রয়োজনে আমরা আপনাদেরকে হেল্প করব। আপনারা আর প্রতারিত হবেন না, অযথা কারো কাছে না বুঝে শুনে টাকা পয়সা দেবেন না। এই বিগত দিনে অনেক শ্রমিক ভাইরা আপনারা এই অনেক অনেক বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই সেই টাকা পয়সা দিয়ে পারমিট করতে পারেন নাই, বা অনেকে টাকা পয়সা মার গেছে, অনেকে টাকা পয়সা এই অনেক চিটার বাটপাড়ের কাছে পড়ে গেছে কিন্তু করতে পারেন নাই। কিন্তু কিছু কিছু লোক কাছে টাকা পয়সা দিচ্ছেন অথচ পারমিট পান নাই, হয়তো তাদের লিবি টিভি সব কিছু বাইর করা ছিল এবং তাদের সব কিছু করা ছিল, সরকার শেষ পর্যন্ত এটাকে আর দেয় নাই। সুতরাং এইটা তো আর আর এদের দোষ না। যারা কিছুই করে না টাকা পয়সা নিয়ে আপনাদের, তারা এলো দায়ী যে কিছু করবেন না কেন। তো এইবার যাতে আপনারা এটাতে বঞ্চিত না হন, দয়া করে আপনারা সতর্ক থাকবেন, সবাই সতর্কভাবে কাজ করবেন। এবং আরেকটা কথা বলি, যদি কোনো শ্রমিক ভাইয়েরা আপনারা বৈধতা হওয়ার ইচ্ছা নাই, অবৈধ টাকা চিন্তা আপনারা দয়া করে করবেন না, চলে যাবেন, দেশে যাওয়ার সুযোগ আছে, চলে যাবেন। কারণ এবার যদি আপনারা এই সুযোগে কেউ পারমিট না করেন তাহলে পরবর্তীতে কিন্তু কঠিন অপরাধ হবে, কঠিন অপরাধ হবে। সেই অপরাধ থেকে বাঁচার সুযোগ থাকবে না, কারণ সুযোগ দুইটাই দিছে সরকার, যাওয়ার সুযোগ দিছে, আসার সুযোগ দিছে। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু এই ভুল করবেন না, সবাই অন্তপক্ষে বৈধ হওয়ার চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এবং যার যা মালিকের আন্ডারে করার চেষ্টা করবেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি, আপনারা ভালো থাকুন। এবং আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের, তাই আজকে 8ই ডিসেম্বর, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস আজ 8ই ডিসেম্বর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 1971 সনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন MNA আমাদের আওয়ামী লীগ নেতা আলী আজম ভাইয়ের নেতৃত্বে ওই দিন ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত হন। সেই আমি এই আলী আজম ভাই সহ ব্রাহ্মণবাড়িয়ার সকল মুক্তিযোদ্ধা ভাইদের শ্রদ্ধাতে স্মরণ করছি এবং তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি এবং আমার শ্রমিক লীগের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক তাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। এবং আমার প্রবাসী শ্রমিক ভাইরা যারা আছেন, যে যেখানে আছেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা ভালো থাকুন এবং আপনারা সুস্থ থাকুন, কোনো দালালের পক্ষে পড়বেন না, কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না। দয়া করে আপনারা যার যার অবস্থান থেকে যাই যেখানে কাজ করেন সেই কাজে বসের মাধ্যমে পারমিটটা করার চেষ্টা করবেন। প্রয়োজনে এমবিসি হেল্প নেবেন, যদি আপনাদের কোনো মালিক না পান না পান তাহলে আপনারা এমবিসি হেল্প নিতে পারেন, এমবিসি ফেজে ওই দেওয়া আছে হেল্প নেবেন, এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এবং আপনারা আরেকটা জানেন, আমরা যারা প্রবাসে আছি, আজকে বাংলাদেশ যখন আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসাগরে বাড়ছে, তখনই তো একটা গ্রুপ ভাস্কর নামে একটা অপতত্ত্ব চালাচ্ছে। আপনারা জানেন ভাস্কর আর মূর্তি এক নয়, তাই ভাস্কর পৃথিবীর সব দেশে আছে, কোন দেশে না আছে বলেন? পৃথিবীর সব মুসলমান দেশে ভাস্কর আছে, বাংলাদেশও আছে। আমরা জিয়ারত মানেও ভাস্কর আছে। চিটাগাঙে একটা ভাস্কর 29-32 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে। বিগত দিনে কোনো কথা হয় নাই, আজকে কেন হঠাৎ করে তারা এই কথা তুললো যে ভাস্কর করা যাবে না, ভাস্কর বিরোধী হঠাৎ করে কেন এটা আজকে আপনার বুঝতে হবে। এই বিজয়ী মাসে এটা একটা এই বাংলাদেশে যে বর্তমান শেখ হাসিনার উন্নয়নটা এবং শেখ হাসিনা সেই উন্নয়নটা তারা দেখতে তাদের সহ্য হচ্ছে না, তারা একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এটা একটা ইসলামী মৌলবাদী গোষ্ঠী চক্রান্তে তারা এগুলো করতেছে। এইগুলোতে সতর্ক থাকবেন, এইগুলোর থেকে আপনার উস্কানিতে কান দিবেন না। আমরা সবাই ভাস্কর পক্ষে আছি এবং ভাস্কর ইনশাল্লাহ হবে। ভাস্কর নিয়ে আমরা প্রবাসী যারা আছি তারা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ইনশাল্লাহ আমরা তার পক্ষে আছি। এবং যারা এই চক্রান্ত করতেছেন তাদের এই চক্রান্ত কায়েম হবে না। ইসলাম কোনোদিন সংঘাত পছন্দ করে না। আপনারা আলিম সমাজ যারা আছে তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমরা শ্রদ্ধা পাত্র, কিন্তু কোনো অযৌক্তিক কথা বললে কি আপনাদেরকে শ্রদ্ধা করা যাবে? আপনারা এতদিন কেন বললেন না? হঠাৎ করে কেন আজকে এটা নিয়ে আমরা মাথা গামাচ্ছেন?
তার অবশ্যই একটা কিছু আছে, তার একটা কিন্তু আছে। আপনারা এখনও ভালো আছে, এই সংঘাত থেকে উন্নয়নকে ধরে রাখার জন্য এই সংঘাত আর করবেন না। আপনারা যা যা অবস্থান থেকে ফিরে আসুন। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং যারা এই ভাস্করকে কুষ্টিয়াতে হামলা করেছে তাদের নিন্দা জানিয়ে এবং তাদের নিন্দা জানিয়ে এই দুষ্কৃতীদের শাস্তি কামনা করে সকলকে আবারও মুজিবের শুভেচ্ছা জানিয়ে, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রবাসী শ্রমিক ভাইদের।